ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর। এখন থেকে নামজারির জন্য আবেদন করলেই কারণ নামজারি আবেদন আর বাতিল হবে না। প্রত্যেকের নামজারি আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং এসিল্যান্ড মহোদয়ের পক্ষ থেকে সকলের নামজারি আবেদন অ্যাপ্রুভ করার মাধ্যমে সকলকে প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান প্রদান করা হবে। এক্ষেত্রে যারা নামজারির জন্য আবেদন করবে তাদের কিছু রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে। এই রিকোয়ারমেন্টসগুলো তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই এসিল্যান্ড মহোদয় কারোর নামজারি আবেদন আর রিজেক্ট করবে না এবং সকলের নামজারি আবেদন অ্যাপ্রুভ করবে এবং সকলকে প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ানও প্রদান করবে। বিগত সরকার 2021 সাল থেকে অনলাইনে নামজারি আবেদন করার সিস্টেম চালু করে। 2021 সালের পূর্বে অ্যানালগ পদ্ধতিতে নামজারি আবেদন করতে হলে অনেক ভূমি মালিক আছে, তাদেরকে নামজারি আবেদন করতে যেয়ে ফিজিক্যালি উপস্থিত হওয়ার কারণে তাদেরকে যথেষ্ট হয়রানির ভিতরে পড়তে হতো, এমনকি তাদের সময়ের অপচয় হতো, এমনকি তাদের বাড়তি অর্থেরও অপচয় হতো। আবার এমনও হতো যে অনেক ভূমি মালিক আছে তারা যথাসময়ে উপস্থিত হওয়ার ভয়তে তারা নামজারি আবেদনই করতে চাইতো না। তবে বিগত সরকার 2021 সাল থেকে যেহেতু অনলাইনে নামজারি আবেদন করার সিস্টেমটি চালু করে দেয় এবং এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে বাংলাদেশে যে কোনো ভূমি নাগরিক তারা চাইলে এখন ফিজিক্যালি উপস্থিত না হয়ে তারা অনলাইনের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে নামজারির জন্য আবেদন করতে পারত। তবে এই নামজারি আবেদনের ক্ষেত্রেও কিছুটা রেস্ট্রিকশন ছিল। নামজারি আবেদন করলেই সেই নামজারি আবেদন যে অ্যাপ্রুভ হবে বা নামজারি করে দেওয়া হবে এটারও কোনো নিশ্চয়তা ছিল না। কেননা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে যে 500টির উপরে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে যে 500টির উপরে এসিল্যান্ড অফিস রয়েছে বা সহকারী কমিশনার ভূমি যে কর্মকর্তারা রয়েছে ওনাদের মধ্যে যারা আন্তরিক এবং সৎ প্রকৃতির তারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই নামজারির জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো পেলেই যাদের নামজারি আবেদন সঠিক ছিল তাদেরকে প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান প্রদান করে দিত এবং সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি এর ভিতরে তারা এই কার্যক্রমগুলো সমাধান করে দিত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে যারা অসৎ প্রকৃতির এসিল্যান্ড তারা চেষ্টা করেছিল যে বিভিন্ন কৌশল অবলম্বন করার মাধ্যমে ভূমি মালিকদের কাছ থেকে সরকার নির্ধারিত যে ফি তার বাহিরে কিছু টাকা উপার্জন করে নেওয়া বা তাদের কাছ থেকে ঘুষ বা বাড়তি টাকা কিভাবে ইনকাম করে নেওয়া যায় বা তাদের থেকে বাড়তি টাকা নেওয়া যায় সেই কৌশল অবলম্বন করত। এমনভাবে দেখা যেত যে নামজারির জন্য যে প্রয়োজনে যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজনে যে পেপারসগুলো প্রয়োজন সেইগুলো একজন ভূমি মালিক তিনি জমা প্রদান করলেও তাকে নামজারির ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা নিজেরাই উৎপত্তি করে বা বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে তাদের থেকে বাড়তি টাকা নেওয়ার কৌশল অবলম্বন করত। এমন অবস্থায় এসিল্যান্ড অফিস থেকে কিছু কর্মকর্তা কর্মচারী এই কাজের সাথে জড়িত থাকতো। তারা উক্ত ভূমি মালিককে বলতো যে আপনার এত টাকা খরচ করা লাগবে, তাহলে আপনার নামজারি ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে এবং আপনার নামজারি প্রদান করা হবে এবং এই ক্ষেত্রে আপনাকে বেশি হয়রানিতে পড়া লাগবে না এবং আপনার অন্য কোনো ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টসও আপনার অ্যারেঞ্জ করার প্রয়োজন হবে না। আপনি যে রিকোয়ারমেন্টসগুলো যে পেপারসগুলো নিয়ে এসেছেন যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন এগুলোর আলোকে আপনার নামজারি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। সহজ সরল ভূমি মালিক তিনি শিক্ষিত হলেও জায়গা জমি সংক্রান্ত বিষয়ে তিনি খুব একটা ভালো না বোঝার কারণে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক ভূমি মালিক তারা এ ধরনের ফাঁদে পা দিয়ে তারা বাড়তি টাকা প্রদান করে তাদের জমি তারা নামজারি করে নেওয়ার ব্যবস্থা করত এবং এইভাবেই মূলত বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল এবং সকলের কাছে এক নামে ভূমি অফিসের পরিচিতি পেয়েছিল যে সবথেকে সেরা দুর্নীতিগ্রস্ত একটি অফিস। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ভূমি অফিসগুলোকে ঢালাওভাবে সাজিয়ে কীভাবে দুর্নীতি মুক্ত এবং সঠিক সময়ে সঠিকভাবে ভূমি মালিকদের সেবা প্রদান করা যায় সেটার আলোকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ বিগত সরকার পর্যন্ত যতগুলো নামজারির জন্য সিস্টেম চালু ছিল সকল সিস্টেম একবারে বাতিল করে দেওয়া হয় এবং এই 2025 সালের 1 জানুয়ারি থেকে নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে দ্বিতীয় সংস্করণের মাধ্যমে নামজারি প্রদান করার সিস্টেম চালু করা হয় এবং এই ক্ষেত্রে প্রত্যেক ভূমি মালিকদেরকে বলা হয় যে যারা বর্তমানে দ্বিতীয় সংস্করণ বা নতুন সংস্করণের মাধ্যমে বা দ্বিতীয় প্রজন্মের নামজারির আওতাভুক্ত হয়ে যারা নামজারি করতে চায় বা যাদের জমি এখনো নামজারি করা হয়নি তারা নামজারি বা মিউটেশন করে নিতে চায় তাদেরকে অবশ্যই এসিল্যান্ড অফিসে সরাসরি না গেলেও হবে, অর্থাৎ তারা যে কোনো জায়গা থেকে একটি কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে বা যে কোনো একটা অনলাইন ভালো বা যে কোনো একটা কম্পিউটার থেকে তারা সুদক্ষ যারা
বা যে কোনো একটা সুদক্ষ কম্পিউটার ম্যানের কাছ থেকে তারা অনলাইনে নামজারির জন্য আবেদন করলেই নামজারির জন্য যখন তারা আবেদন করবে তখনই তাদের থেকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ওই আবেদনপত্রের সাথে চেয়ে নেওয়া হবে। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে তার সেই নামজারির আবেদনের জন্য যে কন্ডিশনগুলো থাকবে সেই কন্ডিশনগুলো পূরণ করতে পারে, সেক্ষেত্রে তার নামজারি অ্যাপ্রুভ করা হবে এবং এসিল্যান্ড অফিসে সেই নামজারি আবেদন জমা পড়বে। তবে এসিল্যান্ড মহোদয় এই নামজারি আবেদন উনি চাইলেই পূর্বের মতো আর বাতিল করে দিতে পারবে না। পূর্বে যেমন যে কোনো এসিল্যান্ড মহোদয় চাইলেই নামজারি আবেদন বাতিল করে দিতে পারত, বর্তমানে এই অধিকার কোনো এসিল্যান্ড মহোদয়ের আর থাকবে না। অর্থাৎ উনি চাইলেই নামজারি আবেদন বাতিল করতে পারবে, তবে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যে ভূমি অফিসে যে দায়িত্বশীল কর্মকর্তা থাকবে তাদের কাছে আবার ওনাকে অবশ্যই জবাবদিহিতা দেওয়া লাগবে বা জবাবদিহি করা লাগবে যে কি কারণে উনি নামজারি আবেদন বাতিল করলো। যদি উনি সঠিকভাবে সঠিক কারণ উপস্থাপন করতে না পারে তাহলে দেখা যাবে যে ওনার চাকরি নিয়ে টানাপোড়েন তৈরি হবে, এমনকি ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হতে পারে। এই কারণে অনেক এসিল্যান্ড আছে তারা যৌক্তিক কারণ যদি না পায় তাহলে কারণ নামজারি আবেদন আর বাতিল করবে না এবং নামজারির জন্য যতগুলো আবেদন জমা হবে সকলকেই নির্দিষ্ট সময়ে উল্লেখ করার মাধ্যমে তাদেরকে তাদের যে জমির মালিকানার যে প্রমাণগুলো আছে, জমির মালিকানার যে সঠিক কাগজগুলো আছে, যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তাদের জমা দিতে বলা হবে বা তাদের সাথে সেদিন নিয়ে যাওয়ার কথা বলা হবে এসিল্যান্ড অফিসে। মূলত এসিল্যান্ড মহোদয় ভূমি মালিকের কাছে 6টি ডকুমেন্টস চেয়ে থাকে। 6টি ডকুমেন্টসের ভিতরে 1 নম্বরে থাকে ওনার জমির মালিকানার প্রমাণ হিসেবে ওনার একটি দলিল এবং উনি যার থেকে জমি ক্রয় করেছে তিনিও যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকে তাহলে তার একটি দলিল, অর্থাৎ তিনি যে দলিলের মাধ্যমে জমির মালিকানা পেয়েছিল সেই দলিলটা। পাশাপাশি উনি যখন নতুনভাবে দলিল তৈরি করেছিল তখন অবশ্যই সরকারকে খাজনা প্রদান করেছিল, সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকটি ওনার সাথে করে নিয়ে যাওয়া লাগবে। এরপরে উনি যখন ওই ব্যক্তির কাছ থেকে যখন জমিটা রেজিস্ট্রেশন করে নিয়েছে তখন অবশ্যই ওনারও নামজারি করা ছিল, তাহলে সেই পূর্বের নামজারি খতিয়ান বা নামজারি প্রস্তাবিত খতিয়ানটি প্রয়োজন হবে। এছাড়া সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান ওনার অঞ্চলে সর্বশেষ যখন রেকর্ড হয়েছে তখন সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ানটি সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটিও প্রয়োজন হবে। অর্থাৎ ওনার এলাকায় যদি সর্বশেষ আরএস রেকর্ড হয়ে থাকে তাহলে আরএস রেকর্ডীয় খতিয়ান, যদি বিআরএস বা বিএস রেকর্ড হয়ে থাকে, এক কথায় ওনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হয়। এবং সর্বশেষ ওনার আইডি কার্ড অর্থাৎ ওনার যে ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ডটি প্রয়োজন হবে। মূলত এই 6টি ডকুমেন্টস একজন ভূমি মালিকের প্রয়োজন হয় নামজারি করার সময়। এখন এই ডকুমেন্টসগুলো ওনাকে জমা দিতে হবে এবং ওনার উপস্থিতিতে যদি দেখা হয় যে ওনার সমস্ত তথ্যগুলো ঠিক আছে এবং ওনার তথ্যের ভিতরে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না তাহলে ওনাকে নামজারি করে দেওয়া হবে এবং ওনার প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান প্রদান করা হবে। এবং এইভাবে মূলত এখন থেকে কোনো ভূমি মালিকের নামজারি আবেদন আর বাতিল করা হবে না। জাস্ট যদি কোনো ভূমি মালিকের নামজারি আবেদনের ক্ষেত্রে যদি কোথাও কোনো ধরনের ল্যাকেজ থাকে বা কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে উক্ত ভূমি মালিককে ডেকে নিয়ে বা উক্ত ভূমি মালিকের সামনে সেই সমস্যার কথা উল্লেখ করা হবে এবং সেই সমস্যার সমাধান করে নতুনভাবে সেটার সমাধান যুক্ত করে বা ওনার সমাধান করে সঠিক পেপারস বা সঠিক রিকোয়ারমেন্ট সাথে করে নিয়ে যেয়ে তারপরে এসিল্যান্ডের কাছে জমা দিতে বা এসিল্যান্ড মহোদয়ের মুখোমুখি হওয়ার জন্য বলা হবে। তো এভাবে মূলত নতুন সিস্টেমে নতুন আঙ্গিকে সরকার নির্ধারিত ফিয়ের ভিতরে থেকেই একজন ভূমি মালিক তিনি চাইলেই বর্তমানে এই দ্বিতীয় প্রজন্মের নামজারির মাধ্যমে তিনি আর দলিলের নামজারি করে নিতে পারবেন এবং এই ক্ষেত্রে ওনার থেকে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি এরপরও কোনো এসিল্যান্ড মহোদয় বা এসিল্যান্ড মহোদয়ের বা সহকারী কমিশনার ভূমি অফিসে অর্থাৎ যিনি এসিল্যান্ড অফিসে যারা দায়িত্বশীল রয়েছে কোনো কর্মকর্তা কর্মচারী যদি সামান্য পরিমাণও যদি ঘুষ বা দুর্নীতি করার চেষ্টা করে সেক্ষেত্রে উনি চাইলেই ভূমি মন্ত্রণালয়ের যে হটলাইন নাম্বার অর্থাৎ 16122 এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে উক্ত ব্যক্তির পক্ষে উনি কমপ্লেন দায়ের করতে পারবেন এবং এভাবে উনি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।